আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তো হাতের খামচিতে তিতির কোনো শব্দও করল না, এমনকি বাধাও দিল না। দুজন এতটাই আবেশিত উন্মাদ হয়ে পড়েছে যে কোনটা ভুল আর কোনটা সঠিক সব চিন্তা ভাবনার কোনো হিতাহিত জ্ঞান নেই। দুজন দুজনাতে মত্ত হয়ে গিয়েছে। কালকের সকাল হতে জীবনে কি ঝড় বয়ে আনবে তা হয়তো ওরা কল্পনাও করেনি। দূরের মসজিদে আজানের ধ্বনি শুনতে পেয়ে প্রিয় ড্রয়িং রুমের সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সবাই অনেক আগেই নিজ নিজ রুমে চলে গেছে। কিছুক্ষণ আগে অনেকেও চলে এসেছে। অনেক খোঁজাখুঁজি করার পরেও আয়নের হদিশ পায়নি, তাই এক প্রকার বাধ্য হয়েই ফিরতে হলো। সকাল পর্যন্ত দেখে পুলিশকে ইনফর্ম করার চিন্তা করলো সবাই, কিন্তু প্রিয়র মন মানল না। তাই ও ড্রয়িং রুমে বসে থাকলো আয়নের অপেক্ষায়, কিন্তু শরীরটা মনের সাথে আর পারছে না। এমনিই অসুস্থ অসুস্থ লাগছে প্রিয়র। আয়নের চিন্তায় সারা রাত চোখের পাতা এক করেনি একটুও। ক্লান্ত হয়ে সোফায় শরীরটা এলিয়ে দিয়ে নয়নছোড়া ব্যাকুল হয়ে তাকিয়েছিল দরজা দিকে সারাটা রাত, কিন্তু এখন আর পারছে না। তাই দাঁড়িয়ে পড়লো নিচের রুমের দিকে যাওয়ার জন্য। রুমে এসে প্রিয় কিছুক্ষণ পুরো রুমটা একবার চোখ বোলালো। কত না স্মৃতি জড়িয়ে আছে এই রুমটিতে আয়ন আর ওর। রুমে প্রবেশ করার পরই একটা মিষ্টি ঘ্রাণ আসলো প্রিয়র নাকে। এটা যে কোনো ঘ্রাণ নয়, আয়নের পারফিউমের ঘ্রাণ। আয়ন খুব পারফিউম শৌখিন লোক। দেশ বিদেশের নামি দামি ব্র্যান্ডের পারফিউম আছে তার কালেকশনে, কিন্তু এর মধ্যে একটা পারফিউম আয়ন রেগুলার ইউজ করে, সেটার ঘ্রাণে প্রিয় আয়নের নেশায় বারবার ডুবে যেত। আর এখন পুরো রুমে আয়নের সেই পারফিউমের ঘ্রাণে মো করছে। প্রিয় প্রাণ ভরে ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করছে। মনে হয় আয়নকেই ও নিঃশ্বাসের সাথে নিজের মাঝে নিয়ে নেবে। রুমের প্রতিটি জিনিসে আয়নের স্পর্শ অনুভব করছে প্রিয়। হঠাৎ বুকের মধ্যে একটা শূন্যতার অনুভূতি হচ্ছে, আর সামলাতে পারল না। অনেকক্ষণ ধরে নিজের কান্নাটা তলা পাকিয়ে রেখেছিল, কিন্তু এখন আর পারছে না প্রিয়। কেন হচ্ছে এমন? আমি তো চেয়েছি আমার থেকে তুমি দূরে সরে যাও, তাহলে কেন এখন? আমি চাই তুমি ফিরে আসো। কান্নায় একদম ভেঙে পড়লো প্রিয়। মুখে চাই বলুক, কিন্তু ওর অনুভূতি তো অন্য কথা বলছে এখন। তবে কি প্রিয় আয়নের আসক্তিতে নিজেও আসক্ত হয়ে পড়েছে? প্রিয়র মনে পড়ে গেল আয়নের বলা সেই কথা, আল্লাহ যাতে তোকে খুব শীঘ্রই বিধবা করে দেয় আর আমায় থেকে তোকে মুক্ত করে দেয় একেবারের মতো। তাহলে কি আয়নের দোয়া কবুল হয়ে গেল? আমি কি আর কখনো আয়নকে দেখতে পারবো না? নিজের মনের কথা কি আর বলা হবে না? এটা ভেবেই প্রিয় মাটিতে বসে টোকরে কেঁদে উঠলো আবার। প্লিজ আয়ন, ফিরে আসো। আমি আর কখনো তোমাকে এসব বলবো না, কখনো তোমার থেকে দূরে যেতে চাইবো না। প্লিজ ফিরে এসো, খুব মনে পড়ছে তোমাকে। আমি দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু আজ তুমি আমার থেকে দূরে চলে গেলে, এতটাই দূরে যে হাত দিলেও তোমাকে ছুঁতে পারছি না। আজ আমি বুঝতে পারছি তোমাকে ছাড়া আমার কোনো মানে নেই, কোনো অস্তিত্ব নেই। তুমি হীন, আমি শূন্য। আমার পূর্ণতা শুধু তোমার মাঝে। আমি বড্ড পাগল, তাই তো কখনো বোঝার চেষ্টা করিনি তোমাকে। বারবার তোমাকে, তোমার ভালোবাসাকে অবহেলা করেছি। আই এম সরি। প্লিজ একবার ফিরে এসো। আমি প্রমিস করছি তোমাকে আর নিজে থেকে আলাদা করবো না। প্লিজ। হঠাৎ প্রিয় কিছু কিছু একটা মনে করে উঠে দাঁড়ালো। চোখের পানি মুছে ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজে দাঁড়ালো। প্রিয় বুঝতে পারছে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কেউ ওকে সাহায্য করতে পারবে না। সৃষ্টিকর্তার কাছে জানামাজে বসে আয়নের জান ভিক্ষা চাচ্ছে প্রিয়। আয়নের বলা কথাটা যাতে মিথ্যা হয় তার জন্য স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিজদায় বসেই কান্না করছে। যে প্রিয় আয়নের চেহারাও দেখতে চায়নি। আশ্চর্য, আজ সেই প্রিয় আয়নকে একবার দেখার জন্য এতটা ছটফট করছে। আয়নের জন্য দোয়া চাইছে। ভালোবাসায় হয়তো সবই সম্ভব, তাই তো আয়নের ভালোবাসা প্রিয়র মনেও ভালোবাসার সুবাস ছড়িয়ে দিয়েছে। কিন্তু কি হবে আয়নের? আয়নের সে দোয়ার উপরওয়ালা প্রতিদিন মানুষের একটি ইচ্ছা নাকি পূরণ করে। তবে কি সত্যি আল্লাহ কবুল করেছে আয়নের দোয়া? দরজা খুলে কেউ রুমে প্রবেশ করলো। মাত্র ভোর হতে শুরু করেছে, তাই জানলার পর্দার আড়ালে কিছু আলো উঁকি দিয়ে রুমটার অন্ধকারকে কিছুটা হলেও দূর করার চেষ্টা করছে। আবছা আলোয় খুব সাবধানে আয়ন রুমে ঢুকে নিজের কোটটা খুলে বিছানার দিকে তাকালো, কিন্তু বিছানা খালি দেখে আয়নের ভেতরটা কেঁপে উঠল। আয়নের মনে সর্বপ্রথম যে প্রশ্ন আসলো, প্রিয় কোথায়? চারপাশে চোখ বুলিয়ে দেখার সময় রুমের এক কর্নারে কাউকে মাটিতে পড়ে থাকতে দেখা গেল। আয়ন দৌড়ের সামনে গিয়ে আরো একবার চমকে গেল, কারণ মাটিতে পড়ে থাকা মানুষটি আর কেউ না, প্রিয়। আয়ন একটু খেয়াল করে দেখলো মাটিতে পড়ে নেই, বরং নামাজে শেষদায় থাকায় জ্ঞান হারিয়ে ফেলেছে। আয়ন খানিকটা বিস্মিত প্রিয়র এই অবস্থা দেখে। তাৎক্ষণিক প্রিয়কে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। পাশে টেবিলে রাখা পানির গ্লাসটি থেকে কিছু পানি নিয়ে প্রিয়র মুখে ছিটিয়ে দিল। মুখে আচানক পানির ছিটায় প্রিয়র জ্ঞান ফিরে আসলো। চোখ পিটপিট করে খুলে সামনে তাকাতে নিজের সামনে বসে থাকা ব্যক্তিকে দেখে প্রিয় প্রথমে বিশ্বাস করল না। নিজের হ্যালোসিনেট মনে করে চুপ হয়ে পাশ করে শুয়ে পড়ল।
কারণ প্রিয় জানে আয়ন আসেনি, এটা শুধুমাত্রই ওর কল্পনা। নিশ্চয়ই আয়নকে স্পর্শ করতে গেলে আয়ন ধোঁয়াশার মতো উড়ে যাবে, তাই আয়নকে হারানোর ভয়ে প্রিয় আয়নকে ধরবেই না। কল্পনাই হোক, তবু তো কিছু সময়ের জন্য মানুষটা ওর সামনে তো আছে, থাকুক না। প্রিয়র এমন আচরণে আয়ন একদমই আশা করেনি। ভেবেছিল জ্ঞান ফিরলে আগে প্রিয়কে কিছু বকাঝকা করবে। নিজেরাই কি হাল করেছে এই মেয়েটা। এই মেয়েটি নাকি আবার প্রেগনেন্ট, একে সামলাতে আমার দম হয়ে আসে, আর এখন আমাকে জ্বালানোর জন্য আরো একটাকে নিয়ে আসছে। ওর সব প্ল্যানিং। অল্প বয়সে মনে হয় আমাকে পাগলাখানায় যেতে হবে অবশেষে। আয়ন নিজের মনেই কিছু গল্প গুনছে। প্রিয়কে কিছু বলতে নেবে তার আগেই প্রিয় নিজেই বলা শুরু করে দিল, তুমি অনেক খারাপ অয়নদা, অনেক অনেক খারাপ। প্রিয় নীরবে কেঁদে গেল। ওর চোখের জলটি আয়ন দেখতে পেল না। আয়ন ভেবাচাকে খেলেও প্রিয়র মুখে আবার আয়নদা শুনে। আবার অয়ন্দ বলার মানে কি? দুদিন পর আমার বাচ্চার মা হবে যে, তা নাকি এখন আমাকে অয়ন্দ লাগে? উফ, ফাজিল মাইয়া। একটা তো মন চাই যে থাপড়ায় গাল দুটো লাল করে ফেলি। শুধু আমার সন্তান আমার মাঝে আছে বলে এই যাত্রায় বেঁচে গেল, না হলে আজ সত্যি এই কাজটি করে দিতাম। এই মেয়ে আমাকে জ্বালাবার কিছু বাদ দেয় না। কাল আমার সন্তান হলে নিশ্চিত এই মেয়ে আমারই সন্তানকে শিখিয়ে দেবে আমাকে মামা বলতে। শয়তান মেয়ে একটা। এসব ভাবতেই হঠাৎ প্রিয়র ফোঁপা নিতে আয়নের কপাল খুঁজকে গেল। আয়ন বুঝতে পারল না কি হয়েছে। কথাগুলো মনে মনে বলছে, তাহলে ও কাঁদছে কেন? শুনেছে নাকি কিছু? এই মেয়ে এমনি তো ছিচকাদনি, শুনলে তো বন্যা বয়ে যাবে আমার বউয়ে। একদম খারাপ, খুব বাজে লোক। আমাকে কষ্ট দিতে তোমার মজা লাগে তাই না? তাহলে এসে দেখো, আমি অনেক কষ্ট আছি, আমি অনেক কষ্টে আছি। আমি বারবার চলে গিয়ে তোমাকে কষ্ট দিতাম বলে তার প্রতিশোধ নিচ্ছ তাই না? তাই তো নিজেও চলে গেলে আমাকে ফেলে। দেখতে চাইছো আমি কষ্ট পাই কিনা? প্রিয় মুখ ঘুরিয়ে আয়নের দিকে অশ্রু নয়ন তাকিয়ে বলল, দেখো দেখো, আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি আর কখনো কোথাও যাবো না তোমাকে ছেড়ে, প্রমিস। তবুও ফিরে আসো। আয়ন বিস্মিত হয়ে প্রিয় দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। আর ফিরে আসো মানে কি? আমি কোথায় গেলাম? আর আমি তোমার সামনে বসে আছি। পাগল নাকি? আগে তো হাফ মেন্টাল ছিল, এখন মনে হয় পুরো মেন্টাল হয়ে গেছে। আল্লাহ আমার সন্তানগুলোকে রক্ষা করো। আয়ন মনে মনে দোয়া চেয়ে নিল একবার। আমার আর ভালো লাগছে না অয়নদা, বিশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি বাঁচবো না তোমাকে ছাড়া, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। এখন তোমাকে ছাড়া আমার চলবে না, কিছুতেই চলবে না। প্লিজ ফিরে আসো, আমি তোমার সব কথা শুনবো, কখনো তোমার অবাধ্য হব না। তোমাকে অনেক ভালোবাসা দিব, প্লিজ ফিরে এসো। এসব বলেই প্রিয় ফোঁপিয়ে কেঁদে উঠল। সত্যি তো? কিছুক্ষণ পর আবার মত পাল্টাবি না তো? হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে প্রিয় শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো। ওর বিশ্বাস হচ্ছে না সত্যিই কি আয়নের সামনে, নাকি ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে এখনো। আয়নের কোনো রিয়েকশন নেই। ও শিওর প্রিয় আজ মাতাল, তবে কিছু না কেই। আয়ন নিরলস ভঙ্গিতে শার্টের টাইটা খুলতে খুলতে প্রিয়কে জিজ্ঞাসা করছে, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি আগের থেকে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে নাকি? নাকি আমার রূপ ঝলঝল করছে একবারে? তুমি সত্যি আমার সামনে বসে আছো? আয়নের চেহারায় এবার ভীষণ বিরক্তিতা ফুটে উঠেছে। কি সব আবল তাবল বলছিস? ঠিক আছিস তো? আর সত্যি কি এমন ভাবে তাকিয়ে আছিস মনে হয় ভূত দেখতে পেয়েছিস? এমনি সারা রাত জেগে মাথাটা খারাপ। আরো খারাপ করিস না তো প্রিয়, তুই বরং ঘুমা, তোর এখন ঘুমের খুব প্রয়োজন। বলে আয়ন উঠে দাঁড়ালো। প্রিয়র সাথে তর্ক করা সত্যি ওর এনার্জি নেই এখন। তাই নিজের শার্টটা খুলে আলমারি থেকে কাপড় বের করে ঘুরতে নিলে আচানক প্রিয় এসে ওকে জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় আয়ন সামলাতে না পেরে দুকদম পিছিয়ে আলমারির সাথে লেগে যায়। হঠাৎ প্রিয়র কান্নার শব্দ ওর কানে আসে। আয়ন এবার ভয় পেয়ে যায়, ব্যস্ত হয়ে প্রিয়কে সামলাতে লাগে। কি হয়েছে প্রিয়, এমন করছিস কেন? আয়নের মনের সংশয় বেবির কোনো সমস্যা হয়নি তো, তাই প্রিয়কে নিজে থেকে ছাড়িয়ে জিজ্ঞাসা করে, পেটে ব্যথা করছে না তো? শরীর খারাপ লাগছে না তো? প্রিয় মাথা দুপাশে নেড়ে আয়নকে আবার জড়িয়ে ধরে। আয়ন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রিয়কে দু হাতে জড়িয়ে ধরে। কি হয়েছে সোনা, এমন করছিস কেন? তুমি একটা বাজে লোক। আয়নও হেসে হ্যাঁ জবাব দেয়। আমি জানি তো আমি একটা বাজে লোক, খারাপ লোক। এই আর নতুন কি, আমি সব জানি। কিন্তু এই বাজে লোকটি আবার কি করেছে যার জন্য আমার বউটা কাঁদতে কাঁদতে সমুদ্র বানিয়ে ফেলছে? প্রিয়র এবার মেজাজ বিগড়ে গেল। আয়ন থেকে নিজেকে ছাড়িয়ে আয়নের খোলা বুকে এলো বাতারি কিল মারতে লাগলো। ওসব বলো, কাল সারা রাত কোথায় গিয়ে মুখ কালা করেছো? সারা রাত কত টেনশনে ছিলাম জানো? বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজি করেও তোমার হদিস পাইনি কেন বলো? আয়ন প্রিয়কে থামাতে ওর হাত দুটো ধরে ফেলে। এবার বুঝতে পারছে ম্যাডাম ওর এমন পাগলামো কেন করছে। আসলে বড় ভুল হয়ে গেছে, একবার ফোন করে জানানো উচিত ছিল। আমি নিজে এখন প্রিয়কে কাছে টেনে জড়িয়ে ধরলাম। আর সরি সোনা, সত্যি খেয়াল ছিল না, অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। আর তার সাথে এত বৃষ্টি, তাছাড়া আমি ভাবতেই পারিনি আমার জন্য তুই এত টেনশন করবি।
হয়ে গিয়েছিলাম, আমার মনে হলো তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে। প্লিজ আর এমন করো না, আমি টেনশনে মরে যাবো। আয়নের এখন মনে পড়লো প্রিয় এতটা কেন ঘাবড়ে গিয়েছে। আয়ন প্রিয়কে বিছানায় বসে ওর সামনে হাঁটু গেড়ে বসলো। একটা কথা মনে রাখবি প্রিয়, হায়াত মরণ সব উপরওয়ালার হাতে। তোর আর আমার সামান্য মুখের কথায় কিছুই হবে না। যতদিন আমার হায়াত থাকবে আমাকে কেউ তোর থেকে আলাদা করতে পারবে না। তাই এসব উল্টোপাল্টা চিন্তা করা একদম বাদ দিয়ে রিল্যাক্স। এখন এসব চিন্তা এমনিও তোর জন্য কিন্তু ঠিক না। তাই আজকের পর থেকে এমন আর করবি না, ঠিক আছে? এমন ভাবে বলছো মনে হয় আমি কত অসুস্থ। আমি একদম ঠিক আছি, তুমি ফ্রেশ হয়ে আসো। আয়ন মুচকি হেসে উঠে দাঁড়ালো, আবার আলমারির সামনে গিয়ে প্রিয়র রিপোর্টটা বের করলো। আয়নের মতে এটাই উপযুক্ত সময় প্রিয়কে সব বলার। দেরি করা একদম উচিত হবে না, এতে হিতে বিপরীত হতে পারে। আয়ন ফাইল হাতে প্রিয়র সামনে দাঁড়ালো। প্রিয়র মুখের দিকে একবার ভালো করে তাকালো। মুখটা একদম শুকিয়ে আছে, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। আয়ন প্রিয়র হাতে ফাইলটা ধরিয়ে ফ্রেশ হতে চলে গেল। প্রিয় দেখলো এটা সেদিনের টেস্টের রিপোর্ট। প্রিয় ভয় পেয়ে গেল, ওর আবার কোনো রোগ শোক হয়নি তো। তাই আয়ন নিজের মুখে বলতে পারছে না বলে রিপোর্টটা ধরিয়ে দিয়েছে। কাবা কাবা হাতে ফাইলটা খুলতেই সামনে প্রেগনেন্সির রিপোর্টটা চোখে পড়লো প্রথমে। প্রিয় অবাক হয়ে রিপোর্টটার দিকে তাকিয়ে থাকে। আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে প্রিয় গম্ভীর মুখ করে রিপোর্টটির দিকে তাকিয়ে আছে। মুখের ভঙ্গিমা দেখে বোঝা বড় দায়ে খুশি হয়েছে কিনা নারাজ। আয়ন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে রুম থেকে বের হয়ে গেল। ও ভেবে নিয়েছে প্রিয় হয়তো এই বাচ্চার আগমনে খুশি না, মনটা কেন জানি ভারী হয়ে গেল। স্বপ্নগুলো আবার ভেঙে যাবে না তো? তিতির বিধ্বস্ত হয়ে শুয়ে আছে, এখনো ওর হুঁশ নেই। তিতিরকে কন্ট্রোল করতে গিয়ে দিনেশকে সারা রাত জাগতে হয়েছে। ক্লান্ত তিতির এখন চুপচাপ ঘুমিয়ে আছে। দিনেশ বিছানা ছেড়ে ব্যালকনিতে এসে একটা সিগারেট ধরালো। টেনশনে ওর আর ঘুম হবে না, কারণ দিনেশ জানে এই ঘুম পরে এখন শান্ত হয়ে আছে। ঘুম থেকে উঠে না জানে কি এলাহি কাণ্ড করে, ঘূর্ণিঝড় শুরু করে দেবে। সিগারেটের ধোয়ার সাথে নিজের টেনশন গুলো উড়িয়ে দিতে চায় দিনেশ এই মুহূর্তে। কিন্তু এতই কি সহজ সবকিছু? হলে তো জীবন কত সহজ হয়ে যেত। দিনেশের কাল রাতের কথা মনে পড়তে মুখে একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে। ও কখনো স্বপ্নেও ভাবেনি তিতিরকে এত কাছে পাবে। এখন যখন পেয়েই গেছে, ছাড়ার তো প্রশ্নই আসে না। তিতি চাইলেও না। দিনেশ বুঝতে পারছে যা হয়েছে তা ঠিক হয়নি, কিন্তু হয়ে গেছে। মানুষ বরাবরই তার প্রিয় মানুষগুলোর প্রতি দুর্বল থাকে, আর মাঝে মাঝে এই দুর্বলতা এত বেশি গ্রাস করে যে ঠিক বেঠিক চিন্তা করতেও সায় দেয় না মন। দিনেশের সাথেও তেমন ঘটেছে। তিতিরকে পাওয়ার আকুলতা একটা ভুল করে বসে সে, কিন্তু এই ভুলের মাসুল দিতে হবে এখন ওকে। জীবনের এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নিজের জীবনের এই সিদ্ধান্তটি জানবার জন্য ফোন করলো কলকাতায় থাকা ওর বড় ভাই অরূপ তার কাছে। পরিবার বলতে তো শুধু এই একজন লোকই আছে দিনেশের। মা বাবা তো বছর 5 আগেই গত হয়েছেন। তাই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা নির্দ্বিধায় স্বীকার করে ফেললো ভাইয়ের কাছে। অরূপ দিনেশ আর তিতিরের ব্যাপারটা জানতো। নিজেরই ভাইটিকে তিতির নামের এই মেয়েটির জন্য পড়তেও দেখেছে। ভাইয়ের কষ্ট নিবারণের কোনো মলম তার কাছে ছিল না, কিন্তু প্রতি মুহূর্তেই সান্ত্বনা দিতে ভুলেনি। আজ সেই ভাইয়ের দ্বারা এত বড় ভুল, না ভুল না, পাপ হয়ে গিয়েছে। যতটুকু অরূপ দিনেশের মুখ থেকে তিতির সম্পর্কে জেনেছে, তার মতে তিতির এই কলঙ্কের তা কিছুতেই মেনে নিতে পারবে না, না পারবে দিনেশকে মেনে নিতে। নিজের আত্মগ্লানিতে তিতির নিজেকেই শেষ করে দেবে, আর তিতিরের কিছু হলে দিনেশও যে মরে যাবে। অরূপ পরিস্থিতির গম্ভীরতা খুব ভালো করেই বুঝতে পারছে, তাই দিনেশকে উদ্দেশ্য করে কিছু কথা বলল। দেখ দিনেশ, আমি ধর্ম সম্পর্কে তেমন কিছু জানি না। জানিসই তো আমি ধর্ম নয়, কর্মে বিশ্বাসী। আমি মনে করি আমার কর্মই আমাকে স্বর্গ নরকের পথ দেখাবে। তাই আমি তোকে এই বিষয়ে জ্ঞান দিতে যাব না। তোর যেটা ভালো লাগে সেটাই কর তুই, আমি বাধা দেব না। আমি মনে করি মানুষকে নিজের সুখের কথা আগে চিন্তা করা উচিত। পর জীবনে আবার মানুষ হয়ে জন্ম নিব কিনা তারও তো কোনো গ্যারান্টি নেই। তাহলে জীবনে যত পারিস নিজেকে সুখে করে রাখ, আর অন্যকেও সুখে থাকতে দে। তোর ডিসিশন যাই হোক, আমি তোর ভাই কালো ছিলাম, আজও আছি। ভাইয়ের সাথে কথা বলে দিনেশের মন থেকে অনেক বড় বোঝা সরে গেল। মনের সকল বিভ্রান্তি দূর হয়ে গেল। এখন শুধু তিতিরের জাগার অপেক্ষা। দুজন হুজুরা দিনেশের এখানে থাকা কয়েকজন পরিচিত বন্ধুদের সামনে দিনেশ আর তিতির বসে আছে। দিনেশ প্রথমে হুজুর দুজন থেকে আল্লাহর কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এরপর বন্ধুদের সাক্ষী রেখে তিতিরকে ইসলাম ধর্মমতে বিবাহ করলো। তিতির এখনো অনেকটা শব্দের মধ্যেই আছে। সেই দুপুরে ওর নিদ্রা ভেঙেছিল, আর জাগ্রত হয়ে নিজের অবস্থা দেখে তিতির বুঝে গিয়েছিল কাল রাতে কি হয়েছে। তখনই দিনেশকে ওয়াশরুম থেকে বের হতে দেখে ক্রোধে মাথা ফেটে যাওয়ার অবস্থা তিতির। দিনেশের সাথে এমন করবে তিতিরের কল্পনার বাইরে ছিল এসব।
কিন্তু দিনেশের ভাবলেশহীন রিয়েকশন দেখে তিতির কি বলবে বুঝে উঠতে পারছিল না। তিতিরের ভাবনার মাঝে দিনেশ পায়জামা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেল। তিতির বুঝতে পারছে না আমার এত বড় সর্বনাশ করে এই লোক জামাই সেজে কোথায় যাচ্ছে। তিতিরকে সম্পূর্ণ উপেক্ষা করেই দিনেশ নিজের কাজ করছিল। আসলে তিতিরের সাথে চোখ মিলাতেই এখন নিজেরই লজ্জা লাগছে দিনেশের। কাল রাতে আবেশের বসে পড়েছে ও কাপুরুষতার মতো কাজ করেছে, যা ও আজ সকালে বুঝতে পারছে। আসলে ওরা সুজেতের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেল না। সুজেত যেমন তিতিরকে ভোগ করতে চেয়েছিল, দিনেশ শুধু কাল রাতে তাই করলো। তাই বর্তমানে ও ভীষণ অনুতপ্ত। নিজের এই অনুতপ্ততা থেকে ওকে মুক্তি পেতেই হবে। আয়নায় দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে তিতিরের দিকে চোখ পড়ল। দিনেশ এখান থেকেই তিতিরের চোখে নিচের জন্য এক রাশ ঘৃণা দেখতে পাচ্ছে। প্রিয় মানুষটির চোখে ঘৃণা দেখার মতো কষ্ট কি আর আছে দুনিয়াতে? দিনেশের এই মুহূর্তে জানা নেই। দিনেশ একটা প্যাকেট হাতে নিয়ে তিতিরের সামনে গিয়ে বসলো। তিতিরের হাত দুটো ধরতে নিলেই তিতির এক ঝাটকায় সরিয়ে ফেলে। দিনেশ দেখলো তিতির কাঁপছে। এটা যে ক্রোধ তা বোঝার আর কি বই কি। দিনেশ তবু শান্ত দৃষ্টিতে তিতিরের দিকে তাকিয়ে, তিতির, আমি জানি তুমি আমার পড়ে গে আছো, আর আগারই কথা, আমি এখন তোমাকে কোনো এক্সপ্লেনেশন দিতে আসিনি। আমি জানি এটা দিলেও কোনো লাভ হবে না, তুমি যা হারিয়েছো তা কখনো ফিরে পাবে না। কিন্তু বিশ্বাস করো তিতির, আমি তোমাকে সমাজের চোখে কলঙ্ক হতে দেব না। যে পাপ আমার দ্বারা হয়েছে তার শুদ্ধ আমি করব। শুধু আর একবার আমার উপরে বিশ্বাস করো, আই প্রমিস সব কিছু ঠিক করে দেবো এবার। শুধু এবার কোনো প্রশ্ন ছাড়া আমার সাথে চলো, আর তার আগে ফ্রেশ হয়ে এগুলো পড়ে আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। প্লিজ তিতির। তিতির তখনও জানতো না দিনেশ কি করতে চাইছে, কিন্তু ও দিনেশকে কিছু বলতেও পারছিল না। দোস্ত ও নিজেরও ছিল। নিজের বেকবির কারণেই আজ নিজের সতীত্ব হারাতে হলো ওকে। তিতির আর কিচ্ছু ভাবতে পারছে না। এই মুহূর্তে দিনেশের কথা না শোনা ছাড়া আর কোনো উপায়ও নেই তিতিরের কাছে। তিতির দেখতে চায় দিনেশ কি করবে, তারপর নিজের সিদ্ধান্ত নেবে তিতির। তিতির ভাবতেও পারেনি দিনেশ এমন একটা কাজ করবে। দিনেশকে তিতির ভালোবাসে এটা সত্যি, কিন্তু কোনোদিন দিনেশকে নিজের ধর্ম ত্যাগ করার কথা একটা বারও বলেনি। এটা বলা অনিবার্য। তিতির জানে ভালোবাসা মানুষটির জন্য নিজের ধর্ম অস্তিত্ব ত্যাগ করার জন্য বিশাল একটা মন থাকতে হয়। এতক্ষণ দিনেশের জন্য রাগ থাকলেও এখন দিনেশের প্রতি একটা রেসপেক্ট কাজ করছে তিতিরের মনে। খাবার হাতে করে আয়ন রুমে প্রবেশ করে দেখে প্রিয় মুখ ভার করে বসে আছে। না চাইতেও আয়নের মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস বের হয়ে গেল। প্রিয়র এমন গোমরা মুখ আয়নের ভেতরে অনুতপ্ততা বাড়াচ্ছে। হয়তো ব্যাপারটা অনেকটা জলদি হয়ে গিয়েছে। প্রিয়কে সময় দেওয়া দরকার ছিল। মাত্রই তো আমাদের সম্পর্ক ঠিক হলো, আর এখনই এত বড় দায়িত্বকে সঁপে দেওয়া কি খুব অন্যায় না? ওর বয়সই বা কি? আয়ন নিজেই এখন কিছুটা টেনসড হয়ে পড়েছে প্রিয়র বিষণ্ণ মুখটা দেখে, কিন্তু নিজের টেনশনের ঝুড়িটা লুকিয়ে প্রিয়র সামনে স্বাভাবিক হয়ে বসলো। খাবার মাখাতে মাখাতে আয়ন প্রিয়কে প্রশ্ন করলো, চিন্তায় তো মনে হয় কিছু মুখে দিস নাই। সারা রাত তো মনে হয় পেটে কিছুই যায়নি। কবে যে তুই বড় হবি? কিছুদিন পর নিজে বাচ্চার মা হবি, আর এখন তোকে আমাকে খাইয়ে দিতে হবে। নে হা কর। কেন করলে তুমি এমন? প্রিয়র ভেজা কণ্ঠ আয়নের কানে আসতেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। হতাশা মনে আয়ন প্রিয়র দিকে তাকালো। ওর কাতর নয়ন জোড়া দেখে আয়ন স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর হঠাৎ যেন একটা ভারী পাথর জমা হয়ে গেল। নিজেকে এখন দোষী মনে হচ্ছে। প্রিয় পারমিশন নেওয়া উচিত ছিল ওর। ও বাচ্চার জন্য রেডি কিনা দরকার ছিল জানা। আমি কেবল স্বার্থপরের মতো নিজের দিকটাই দেখেছি খালি। অনুতপ্ত আয়ন খাবার রেখে বা হাতে প্রিয়র মুখটা ধরে, সরি সোনা, আমি বুঝতে পারিনি। আমি জানি তোর জন্য এটা সম্পূর্ণ নতুন, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে সবকিছু। আমি বুঝতে পারছি তুই রেডি ছিলিস না এটার জন্য। ব্যাপারটা হয়তো তোর জন্য অনাকাঙ্ক্ষিত, তুমি বিশ্বাস কর এই বাচ্চার কারণে তোকে কখনোই আফসোস হতে দেবো না। এটা আমাদের অস্তিত্ব, তাই না? আমরা দুজন মিলেই সামলিয়ে ফেলবো। প্লিজ শোনো, রাগ করিস না। আমি সত্যি আশা করিনি এমন কিছু। এখন যখন হয়ে গেছে, প্লিজ এই বাচ্চাটাকে নিয়ে মন খারাপ করিস না। প্রিয় আয়নের এতক্ষণে কথাবার্তার আগামাথা কিছুই বুঝতে পারেনি। কিসব বলছে আয়ন? প্রজোরা কুঁচকিয়ে তাই আয়নকে জিজ্ঞাসা করলো, মন খারাপ কার? আমার? তোমাকে কে বলেছে? আর কি সব আজগুবি কথা বলছো? তোর মন খারাপ হয়নি তো বাচ্চার কথা শুনে? না তো, মন খারাপ করব কেন? আমি কিছুটা আন্দাজ করতে পারছিলাম এমন কিছু হবে। কি? আয়ন একটু না অনেক বেশি বিস্মিত হয়ে, তাহলে আমাকে কেন বলিসনি? কি বলবো তোমাকে? আমার জাস্ট সন্দেহ হয়েছিল। গত মাস হঠাৎ করেই পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছি এই মাসে ঘরেই টেস্ট করে দেখব। তার আগেই তো এত ঝামেলা শুরু হয়ে গেল, আর আমার মাথা থেকে এটা গায়েব হয়ে গেল। আমি বুঝতে পারিনি সত্যি এটাই হবে। তার মানে তুই নারাজ না এই বাচ্চার কথা শুনে? তার মানে তুই খুশি? হ্যাঁ, আমি নারাজ, আয়নের উৎফুল্ল মুখখানি ক্ষণিকেই চুপসে গেল। কিন্তু আমি বেবির প্রতি নারাজ না।
তাহলে আয়নের উৎসুক মুখখানি এখন বিস্ময়ের চরম সীমায়। আমি তোমার উপর নারাজ। তুমি কবে জানতে পারলে এই খবর? আমাকে এতদিন বলনি কেন? আর আমি আমার বেবির উপর নারাজ কেন থাকবো? এটা আমার বেবি, আমি খুশি। আয়ন প্রিয়র জন্য আয়না পানিটুকু ঢকঢক করে নিমিশে শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললো। যাক বাঁচা গেল, না হলে আমার কপালে যেন কি যে ছিল আল্লাহই জানে। কি হলো? কি হবে আমি বলবো কি করে, এটার জন্য সময় লাগবে, তারপরও সোনোগ্রাফ করতে হবে, তাহলে জানতে পারবো কি হলো। আর এখন হওয়ার কোনো চান্স নেই, তার জন্য আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। কি সব বলছো তুমি? তোমার মাথা কি গেছে? আমি কি জিজ্ঞেস করছি আর তুমি কি উত্তর দিচ্ছ? আসলে মনে হয় আমার মাথা ঠিক নেই, বাদ দে তো, আগে খেয়ে নে তাড়াতাড়ি। আয়নকে খুব টায়ার্ড লাগছে, তাই প্রিয় লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। তাছাড়া প্রিয় সত্যি অনেক খিদে পেয়েছিল। প্রিয় শুয়ে আছে আয়নের বুকে। আয়ন প্রিয়র মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রিয়কে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু প্রিয়র ব্যাটারি আজ একটু বেশিই চার্জ। সে কখন ধরে বকবক করেই যাচ্ছে। আয়ন জানে প্রিয় ঘুমানো না পর্যন্ত নিজেও ঘুমাতে পারবে না, তাই তো চেষ্টা করছে প্রিয় যদি একটু ঘুমায়। প্রিয় ঘুমানো, শোনা সকাল তো হয়ে গিয়েছে, তবুও শরীরে চলে ঘুমানো দরকার। তো টেপ রেকর্ড আজকের জন্য আপাতত একটু বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতো। আচ্ছা, একটা লাস্ট কথা। আয়ন বিরক্ত, কিন্তু মুখে হাসি টেনে তবুও বলল, ঠিক আছে বল। বেবি হওয়ার পরেও কি তুমি আমাকে এতটাই ভালোবাসবে, নাকি ভালোবাসা কমে যাবে তখন আমার উপর? দেখো, বেবি হলেও আমি এভাবেই তোমার বুকে ঘুমোবো, আর বেবির আগে আমাকে তোমার বেশি প্রায়োরিটি দিতে হবে। আমার ভালোবাসার ভাগিদার কাউকে হতে দিব না, এমনকি বেবিকেও না। আর যদি করো তাহলে আমি তোমার বেবিকে চিমটি মেরে লাল করে ফেলবো, আর তোমার বাচ্চাকে শিখিয়ে দিব তোমাকে মামা বলে রাখবে। এতেও কাজ না করে তোমাকে ভাগিয়ে নিয়ে যাবো। আয়ন এবার সিরিয়াস হয়ে প্রিয়র দিকে তাকালো। প্রিয়, ওরা শুধু আমার না, তোরও বেবি। নিজের বেবিকে কেউ হিংসা করে? এ কেমন কথা? কিসব কথা করলাম? ওদের দুনিয়ার সবকিছু এনে দিব। এমনকি আমি এত না এত এত ভালোবাসবো। হাত দুটো দুদিকে প্রসারিত করে দেখালো। তুমিও বাসবে, নো প্রবলেম, কিন্তু আমাকে ভালোবাসতে কিপটেমি করলে তোমার আর তোমার বেবির খবর আছে, বলে দিলাম। আয়ন প্রিয়র মাথাটা বুকে আবার টেনে চেপে ধরলো, বিস্ময় কণ্ঠে বলল, প্রিয় ঘুমা, শোনা আমাদের আবার সকালে ডাক্তারের কাছে যেতে হবে। আই থিঙ্ক তোকে ডাক্তার দেখানো প্রয়োজন। তোর হরমোন চেঞ্জ মনে হয় এখন থেকে শুরু হয়ে গিয়েছে। প্রিয় আর চোখে একবার আয়নের দিকে তাকিয়ে আবার শুয়ে পড়ল। মুখে ওর বিশ্বজয় হাসি, ওর ট্রেড কাজে লাগছে। আয়ন বেচারা ভয় পাইছে, তাই বেবি হওয়ার পর অন্যান্য হাজবেন্ডের মতো দায়সারা ভাব কিছুতেই করতে পারবে না প্রিয়র প্রতি, বরং নিজের সন্তানের মঙ্গলের জন্যই বউকে বেশি বেশি ভালোবাসা বিলিয়ে দেবে। আয়ন এখনো শব্দের মধ্যে। বেচারা আয়ন প্রিয়র কাজকর্মে একদিন সত্যিই হার্ট ফিল করবে। প্রতিদিনের মতো আজও তিয়াস অফিস থেকে এসেই সেজেগুজে বের হতে নিল। হাতেও রোলেক্সের ওয়াচটা পড়তে পড়তে নিজেকে আরো একবার আয়নায় দেখতে গিয়ে চমকে গেল, কারণ পেছনে দিশাও সেজেগুজে রেডি। তিয়াস ভ্রুজোরা কোঁচকে দিশাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ এত সেজেগুজে? দিশা নিজে চশমাটা ঠিক করে বলল, ওমা, কোথায় আবার? ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে। মানে মানে কি? এই এত মানে মানে করছো কেন? বিয়ে হবার পর এই সংসারের ঝামেলায় ফ্রেন্ডসদের টাইমই দিতে পারিনি। ওরাও বারবার ফোন দিয়ে জ্বালাচ্ছে, তাই ভাবলাম গিয়েই আসি। সমস্যা কোথায়? তুমিও তো রোজ রোজ ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাও, আমি কি কিছু বলি? বিয়ে হবার পর তুমি যদি এখনো তোমার ব্যাচেলার লাইফ মেনটেন করে চলতে পারো, আমি পারবো না কেন? দুটোই আরামে চলে যাবে, সমস্যা কি আর? সমস্যা কি? তুমি জানো না দিশা, রাত 7টা বাজে এখন। এত রাতে? ওমা, 7টা বেজে গেছে? ওরা নিশ্চয়ই আমার জন্য ওয়েট করছে। এই দেখি শরত, আমার ফেভারিট পারফিউমটা লাগাতেই ভুলে গেছি তোমার সাথে বেকার কথা বলতে গিয়ে। আর শোনো, এই নাও ঘরের চাবি, আমি 10টার মধ্যে এসে পড়বো। আর আজকে রাতের খাবারটা তুমি বানিয়ে রেখো প্লিজ। তুমি তো জানোই লক্ষ্মী, আমি বাহিরের খাবার খেলেই পেটে সমস্যা হয়। তুমি নিশ্চয়ই চাইবে না আমি অসুস্থ থাকি, ঠিক বললাম তো? আমি চললাম এখন, বাই। তিয়াসের বিশ্বাস হচ্ছে না তিশা ওর সাথে এমন কিছু করবে, কেমন ঘোরের মধ্যে আছে বেচারা। ঠিক তখনই অনেক কল করলো। তিয়াস ওর ভেঙে চুরমার হওয়া মনটা নিয়ে ফোনটা রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে কতগুলো মিষ্টি গালি কানে এলো। মুহূর্তে ইতিহাসের বিষাদ মনটা আরো বিষাদ হয়ে গেল, আর নিজের এই বিষাদ মনটাকে অনেক আরো যেন ঘি ঢেলে বিষাদ করে তুললো যখন শুনলো ও আসতে পারবে না আজ। ওই হারামি, কেন আসবি না? নাকি বউ পাইয়া সব ভুলে গেছিস? বউয়ের আঁচলে আসলে থাকতে খুব ভালো লাগে, তাই না? শোন, বউয়ের আঁচলে যদি থাকবি, বউ তোর মেও মেও করতে শিখাইব।
আর এভাবে মেয়ে করতে থাকলে একদিন বউয়ের পোষা বিড়াল হয়ে যাবে, বুঝলি? তখন না গড়ে থাকবে না গাটের। তাই বউয়ের আসল ছেড়ে চলে যায় আমার শের। অনেকের এতগুলো কথা তিয়াসের কানে গেলেও মগজে মনে হয় না ঢুকেছে, তাই তিয়াস মুখটা ভার করেই বলল, সম্ভব না রে ভাই, দিশা আমাকে ধমক দিয়েছে, আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছে। কি বিয়ে হইল কদিন, এখনই দিশা পালিয়েছে? কার সাথে, কখন? তুই আগে টের পাসনি বউ যে তলে তলে এত বড় কুয়া করছে তোর জন্য? আর এত তাড়াতাড়ি করলো কেমনে? আমার মনে হয় তুই বউয়ের ভালোবাসতে নিশ্চয়ই কিপটামি করছস, তাই তো বউ বাগছে। শালা চুপ থাকবি, পুরো কথা শুইনা নাচা শুরু করে দিছস। এরপর সব বলল দিশা কিভাবে ওকে ফাঁসিয়ে নিচেই ঘুরতে চলে গেল। ব্যাস এতটুকু? এটা কোনো সমস্যা? শোন, চুপচাপ ভালো কোনো রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করে ফেল। এত এত রেস্তোরাঁ আছে কেন? আমাদের মতো অপদার্থ স্বামীগুলোর জন্যই তো। না রে, দিশা রেস্তোরাঁ কিছু খেতে পারে না, পেট ব্যথা করে। এটাও কোনো বড় সমস্যা না, খাবারের পর একটা পেট ব্যথার ওষুধ খাইয়ে দেব। ব্যাস, ব্যথাটা দেখবি চোরের মতো পালিয়েছে। এবার তাড়াতাড়ি আয় তো, বাকি কথা পরে বলবো। তিয়াস ভাবলো, আজকের দিনটাই তো, দিশা তো আর রোজ রোজ বাইরে যাবে না, খাবার অর্ডার দিয়ে ফেলি, এটাই বেস্ট আইডিয়া। তিয়াস ফোনটা হাতে নিয়ে ওর পরিচিত রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে নেবে, তার আগে অনেকের আবার ফোন এলো। কিরে, আবার কি? মাত্রই তো ফোন রাখলাম, বাকি কথা এসে বলবো, এখন রাখ, খাবার অর্ডার করতে হবে। কি, তুই তোর একমাত্র বউয়ের জন্য বাইরে থেকে খাবার অর্ডার করবি? ওই হারামে, তোর মনে কি দয়া মায়া নেই? ওই খাবার খেলে যে তোর বউর অসুস্থ হয়ে পড়ে, জানিস না? কেমন স্বামী তুই? তোর জন্য আমাদের মতো ভালো মাসুম স্বামীদের বউয়ের দাম দেয় না। ভাই তুই কি কর? মাথা কি তোর খারাপ নাকি আমি পাগল হয়ে গেছি? এক এক সময় ফোন দিয়ে এক এক কথা বলিস কেন? কি করেছি আমি? শালা, কনফিউজড কেন করছিস আমায়? কি করবো কেবল ওইটা বল, বাকি কথা চাপায় রাখ, বাহির করলে লাথি মারমু। বউর কথা শোন, বউ তোকে যা বলছে তাই কর, না হলে বেচারি খাবে কি? বউকে বুঝছিস? বাকি সব পরে। আর নতুন বিয়ে হয়েছে, এখন থাকবি বউয়ের পিছে পিছে, তা না করে বন্ধুদের লগে তোর এত কিসের আড্ডা? ওই তোর পার্সটার্স সব ঠিক আছে তো? আবার কোনো ডিফেক্ট নয় তো? কি বলিস ভাই? দিশা শুনলে বেহুশ হয়ে যাবে, সংসার করার আগে তালাক হয়ে যাবে। রেহাই দে ভাই আমার। আমার কি মনে হয় জানিস? আমার মায়ের কারণে না, লাস্ট তোরা জ্বালায় আমার বউ পালাবে। তা তো এমনি পালাবে, এত নিরামিষ কেন তুই? এখন তো এত কথা না বলে চুপচাপ গিয়ে বউ যা বলছে তাই কর, আমার মাথা খাস না। অনেক ফোনটা কেটে দিল, কিন্তু তিয়াস এখনো ফোনটা কানে নিয়েই দাঁড়িয়ে আছে। আসলে ও এখনো শকডের মধ্যে আছে। প্রথমে দিশা আর এখন অনেক, কি হচ্ছে এটা কি বুঝতে পারছে না। ও ওর বিষয়ে কাটিয়ে উঠতে পারছে না। ফ্ল্যাশব্যাক, অনেক তিয়াসকে রেস্তোরাঁ থেকে খাবার আনার আইডিয়া দিয়ে ফোন কাটার সাথে সাথেই দিশার কল এলো অনেকের কাছে। আর দিশা অনেককে থ্রেট দিয়েছে তিয়াসকে উল্টাপাল্টা আইডিয়া দিলে ও গিয়ে সারাকে বলে দিবে ওর আর তিয়াসের বিয়ের আইডিয়া অনেকেই দিয়েছে। সব নাটের গুরু অনেক। অনেক না থাকলে তিয়াস সাহসী বেতন এসব করতে। বেচারা অনেক দিশার কথা শুনে ভয় পেয়ে গেছে, কারণ সারা এই কথা জানলে ওর বর্তমান ভবিষ্যৎকে ইল্লা ফতে করে দেবে। সারা রোজ রোজ চেঁচে করে ওর জীবন নরকে পরিণত করবে। তাই ও আবার তিয়াসকে ফোন করে এসব বলে। আসলে দিশাও জানতো এমন কিছুই হবে। দিশা তো তিয়াসকে একটু শিক্ষা দিতে চেয়েছে, কারণ তিয়াস বিয়ে হওয়ার পরও অফিস থেকে এসে দিশাকে সময় না দিয়ে বন্ধুদের সাথে আড্ডায় বসে পড়ে। এদিক দিয়ে দিশারও যে মন চায় তিয়াসের সাথে একটু সময় কাটাতে, কিন্তু তিয়াসের খবর নেই। অ্যাকচুয়ালি তিয়াস এখনো আগের মতোই ওর লাইফ চালাচ্ছে। দিশা শুধু ওকে বোঝাতে চাইছে আগের মতো কিছুই নেই। এখন ওর একটা সংসার আছে, বউ আছে, যার কথা আগে ওকে চিন্তা করতে হবে, না হলে এমনই হবে। যারা ভালো কথায় সোজা না হয় তাদের সোজা করতে মাঝে মাঝে নিজেকেই একটু বাঁকা হতে হয়। রোহান বসে আছে আয়নের বাড়ির ড্রয়িং রুমে। চোখে মুখে তার ফুটে উঠেছে উদ্বিগ্নতা। আশেপাশে বসে থাকা উৎসুক জনতার মধ্যে একজনকে দেখে মুখটা হঠাৎ বিবর্ণ হয়ে গেল। শক্ত চোয়ালে দাঁতে দাঁত চেপে সামনে বসে থাকা আয়নকে উদ্দেশ্য করে বলল, আমাকে এখানে আনার কারণটা কি মিস্টার আয়ন? আপনি হয়তো ভুলে গিয়েছেন এটাকে কিডন্যাপিং বলে। আর আমি কিন্তু রাস্তায় চলা কোনো সস্তা মানুষ না, যাকে আপনি নিজের ইশারায় নাচাতে পারবেন। আমি চাইলে আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। আপনি কি বুঝতে পারছেন?
রোহানের কোনো কথায় আয়নের কোনো হেলদোল নেই। ও তো কেবল তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে রোহানকে মাপার চেষ্টা করছে। এবার ড্রয়িং রুমে বসে থাকা সবার ধৈর্যের বাঁধ যেন ভাঙতে লাগলো। সবাইকে ডেকে এভাবে চুপ থাকার মানে কি কেউ বুঝতে পারছে না। কথা না বলার ওয়াদা মনে হয় করেছে আয়ন, এমন ভাবে স্থির হয়ে বসে আছে। আয়নের পিতা ইরফাত ছেলের কিছুই বুঝতে পারছে না। এভাবে সবাইকে ডেকে চুপ থাকার মানে তারও বোধগম্য নয়, তাও আবার অপরিচিত একটা ছেলের সামনে। আর সব থেকে বড় কথা হলো, কে এই ছেলে, এখানে ওর কি কাজ, আয়ন কেনই বা ওকে ধরে এনেছে? না, হিসাব মেলাতে পারছে না। এই ছেলের মতলব না আগে বুঝতে পারছে উনি কখনো, না এখন। তাই নিজের কণ্ঠে যথেষ্ট গম্ভীরতা বজায় রেখে ছেলেকে প্রশ্ন করেই ফেললেন। সমস্যা কি আয়ন? তুমি কেন আমাদের সবাইকে এখানে ডেকেছ? আর ডেকে এনে এভাবে চুপ হয়ে বসে আছো কেন? এই ছেলেটাই বা কে? তুমি ওকে ধরে এনেছো কেন? কিছু বলো, এখন কিন্তু খুব বিরক্ত লাগছে। আয়ন স্মিত হেসে মাথা ঝাঁকালো। মনে হয় কোনো হাসির কথা বলা হয়েছে এখানে। আয়নের আচরণে সবাই কিছুটা অবাক হলো, তবে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। প্রিয় ভীতু মাখা মুখে আয়নের পেছনে দাঁড়িয়ে আছে। ও নিজেও জানে না আজ রোহানকে আয়ন কেন এত জামাই আদর করছে। যতটুকু ওর মনে আছে, এ কয়েকদিন প্রিয় আয়নের একদম অবাধ্য হয়নি, আর রোহানের সাথে দেখা তো দূরে থাক কথাও বলেনি। তাহলে কেন? সবার ধীরতার পরীক্ষা নিয়ে এবার আয়ন তার সিরিয়াস লুকে চলে এলো। চেহারায় কঠোরতা এনে রোহানের দিকে বাজের মতো তীক্ষ্ণ চোখ রেখে বলা শুরু করলো। তো মিস্টার রোহান, বলবেন কি আপনার সাথে আমার কি এমন দুশ্মনী? আমি আপনাকে আগে দেখেছি বলে তো মনে হয় না। প্রিয়র মাধ্যমে আপনার সাথে আমার পরিচয়, তাই আমি ভেবেছিলাম আপনি হয়তো প্রিয়র কারণে বারবার আমার জীবনে আপনার বাঁ হাত ঢোকান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গত 2 বছর আপনি একই শহরে থেকেও প্রিয়র কোনো খোঁজ নেননি। অথচ প্রিয় যখন আবার আমার জীবনে ফিরে এসেছে, তখন আপনিও অনাকাঙ্ক্ষিত হয়ে আবারও ফিরে এলেন আমাদের জীবনে। প্রথমে মার্কেটে প্রিয়র সাথে দেখা, ব্যাপারটা প্রিয় আকস্মিক ভাবলেও ঘটনাটি আকস্মিক ছিল না, তাই না? আপনি প্ল্যান করে সেদিন প্রিয়র সাথে দেখা করতে গিয়েছিলেন, কারণ আপনি প্রিয়কে বেশ কিছু ধরে ফলো করে আসছিলেন। Am I right, মিস্টার রোহান? আয়নের মুখে স্মিত হাসি, কিন্তু সামনে বসে থাকা রোহানের চেহারা তেজ এবার কর্পূরে ন্যায় উবে গেল। আয়ন আবার তার মুখ শক্ত করে বলল, প্রিয়র কাছে মাপ চাওয়া, ছলে বলে কৌশলতার কাছে আসা, এইসবই তো আপনার প্ল্যান ছিল। এবার প্রিয় মুখ খুলল। এসব কি বলছো? আমার মনে হয় কোথাও কোনো ভুল হয়েছে তোমার। প্রিয় আয়নকে বোঝানোর চেষ্টা করছে। আসলে ওর বিশ্বাস হচ্ছে না রোহান এমন কিছু করবে। আয়ন হয়তো জেলাস ফিল করে রোহানের সাথে এমন কিছু করছে, এটা প্রিয়র ধারণা। এবার একটা পুরোপুরি মাথায় চড়ে বসলো আয়নের। এখনো এই মেয়ে রোহানের সাপোর্ট করছে। রাগে আয়ন বসা থেকে সোজা প্রিয়র সামনে এসে দাঁড়ালো। বোকা মেয়ে, যা বুঝিস না তা নিয়ে বলতে আসবে না। তুই তো এতটাই গাধা যে ওর কোনো জ্বালাকেও একবারও ধরতে পারিসনি। 2 বছর আগে কোনো কাকতালীয় ভাবে ওর জীবনে আসেনি, পুরো প্ল্যান করে তোর কাছে এসেছে। একবারও কি ইডিয়েট তোর মাথায় আসেনি এসব? কে এই ছেলে? হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে? যেখানে এলাকার কেউ তোর সাথে কথা বলার সাহস পেত না, সেখানে ও তোর সাথে এত ফ্রি হয়ে কথা বলতো কিভাবে? আর ও তখনই এলো কেন? যখন আমি ছিলাম না এই দেশে। ও জানতো আমি থাকলেও তোর আশেপাশেও ঘেঁচতে পারবে না। ও পুরো ছক কেটে তারপর এন্ট্রি করেছে, তোর কাছে আসার চেষ্টা, তোকে প্রেম নিবেদন করা, এইসবই ছিল ওর অভিনয়। এবার কৌশলে তোরা নিজের ছবি তুলে তোর অনাচারে সাথে একটা ভিডিও বানাই, যেখানে তোর চেহারা মিলে এমন একটা মেয়েকে ব্যবহার করে যাতে প্রথম দেখায় সবাই কনফিউজড হয়ে যায়। এই সবই ওর প্ল্যানিং ছিল। আমার এখনো মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। রোহান কেন এমন করবে? ওর সাথে আমার কি এমন দুশ্মনী? আমি তো এর আগে ওকে চিনতামই না। তাহলে কিসের ভিডিওতে তুমি এত বড় অপবাদ দিচ্ছ ওর উপর? আয়ন রাগে পুরো লাল হয়ে গেল। চোখ দুটো বন্ধ করে জোরে কয়েকটা শ্বাস নিল। প্রিয় প্রেগনেন্ট না থাকলে ঠিকই মনে হয় কয়েকটা চড় মেরে দিত আয়ন এখন। এই মেয়ে এত কিছুর পরে কোন সাহসেই কথা বলে? আমার থেকে প্রমাণ চাই? ওকে, তোর প্রমাণ চাই তো? ঠিক আছে, তাও দেখতে পাবি। ওয়েট। কিন্তু আয়ন, আমি বুঝতে পারছি না, তোমার আর তোমার বউয়ের প্রেমিকের মাঝে তুমি আমাদের কেন ডাকলে? এখানে আমাদের কি কাজ বলো? আয়নের মা কিছুটা তাচ্ছিল্যের সাথে কথাটি বলে। তাই তো, সত্যি কথা বলেছ। আর এটার উত্তর তো মিস্টার রোহানই দেবে। কি মিস্টার রোহান, বলবেন না এখানে ওনাদের কি কাজ? নাকি সবার সামনে তোমার পরিচয় দিতে লজ্জা করে? ওকে বাদ দাও, বলো তো রোহান, তোমার মায়ের নাম কি? মুহূর্তে রোহানের মুখটা একটা ক্ষত বিক্ষত হিংস্র প্রাণীর মতো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে আয়নকে বলল, দিস ইজ নন অফ ইউর বিজনেস। আয়ন এবার রোহানের দিকে কিছুটা ঝুঁকে, যে অতীত আমাকে নিয়ে ঘিরে সেখানে তো নাক গলাতেই হবে, তাই না? সবাই আবারও বিস্মিত দৃষ্টিতে আয়নের দিকে তাকায়। কি বলছে আয়ন? রোহান কিছুদিন ধরে প্রিয়কে বারবার মেসেজ করছিল ওর সাথে একবার দেখা করার জন্য। প্রিয় প্রথমে বিষয়টি অ্যাভয়েড করলো,
কারণ সেদিন আয়নের হুমকিতে রোহান ভয় না পেলে প্রিয় কিন্তু বেশ ভয় পেয়ে গেছে। কারণ আয়ন কেমন রোহান না জানলেও প্রিয় তো জানে, আর প্রিয়র আশেপাশে রোহানকে আয়ন একদম সহ্য করতে পারবে না। তাই শুধু শুধু জঙ্গলে থেকে জঙ্গলে বাঘকে রাগান্বিত করার নেহাতি বোকামি। কিন্তু এই রোহান একটু বেশি ছ্যাঁচড়া। প্রিয় মেসেঞ্জারে রিপ্লাই না দেওয়া সরাসরি ফোন করা শুরু করে দেয়। কাল রাতেও একবার কল দিয়েছে, তখন আয়ন প্রিয়র সামনেই ছিল। বারবার প্রিয়র ফোন বাজতেই দেখে আয়ন নিজেই ফোনটা দেখতে নেয়, আর তখনই ফোনের স্ক্রিনে রোহান নামটি ভেসে ওঠে। এতে আয়ন কিছুটা রাগলেও প্রিয়র সামনে প্রকাশ করে না, কারণ প্রিয়র প্রেগনেন্ট হওয়ার পর আয়ন এখন একটু লাগাম রেখেই কথা বলে। কোনো প্রকার মেন্টালি স্ট্রেস প্রিয়কে দিতে চায় না। তাই খুব নর্মাল হয়েই প্রিয়কে প্রশ্ন করলো, রোহান কেন ফোন করছে? উত্তরে প্রিয় জানে না বললেও আয়ন সন্তুষ্ট হলো না। তবে ওর মনের কথা প্রিয়কে বুঝতেও দেয়নি তখন। আজ সকাল হতে না হতে আয়নের লোক রোহনকে নূর ভিলায় তুলে এনেছে। প্রিয় ভাবছে হয়তো ফোন কলের জন্য আয়ন এমন রিয়েক্ট করছে, কিন্তু ব্যাপারটা তেমন না। আয়ন রোহান সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারছে, তাই এবারও এটার কাহিনী শেষ করতে চায় সবার সামনে। রোহানের চুপ থাকা আয়নকে আরো বেশি বিরক্ত করে তুলছে। এদিক দিয়ে আয়ন কিছু বলবে ঠিক সেই সময় নীলিমাও ওখানে এসে হাজির হয়। নীলিমাকে দেখে সবাই অবাক হয়। সবার মনে আবারও একই প্রশ্ন জাগে, নীলিমার এখানে কি কাজ? ও দেখুন, আপনার পার্টনারও এসে পড়েছে। নীলিমাকে দেখিয়ে কথাটা বলল আয়ন। নীলিমা রোহান দুজনেই চমকে গেল। এই বিষয়টা আয়ন কিভাবে জানলো? কি হলো তোমাদের দুজনের মুখ বেলুনের মতো এমন চুপসে গেল কেন? ও বুঝতে পারছি, হয়তো এটা ভাবছো এত সতর্ক থাকার পরেও আমি কিভাবে জানলাম তোমরা দুজন দুজনের সাথে হাত মিলিয়েছ। ওয়েট, বলছি। তো নীলিমা নিজেকে খুব স্মার্ট মনে করো, তাই না? আমার কেবিনে দাঁড়িয়ে আমার আর দিনেশে সেদিনের কথাগুলো তুমি রেকর্ড করছিলে, তাই না? নীলিমা নিজের সাফাই দিতে চাইলে আয়ন হাত উঠিয়ে মাথা দেয়। আমি কোনো সাফাই শুনতে চাই না নীলিমা। আমার কেবিনের আশেপাশে কিছু গোপন সিসিটিভি ক্যামেরা আছে যা আমি ছাড়া কেউ জানে না, তাই মিথ্যা বলার চেষ্টা করো না। আর সেই ফুটেজ তোমার ল্যাপটপ থেকে প্রিয়কে সেন্ড করা হয়েছিল, তাও আমি জেনে গেছি। সো ডোন্ট ইভেন ট্রাই টু ফুল মি, না হলে তোমার জন্য ভালো হবে না। আর তোমাকে আইডিয়াটা দিয়েছিল রোহান। এম আই রাইট নীলিমা? নীলিমা চুপ। ওর মুখ দেখার মতো ছিল, চোর ধরা বলে যেমন হয় আর কি। তুমি কেন বলেছো তো আমি বুঝতে পারছি। আর তোমাদের সামনে আনার জন্য আমি প্রিয়কে কিছুদিন লুকিয়ে রেখেছিলাম সবার অগোচরে। নিজের মান সম্মানের কথা চিন্তা না করে প্রিয়র গায়েব হওয়ার রিপোর্ট করেছি থানায়, শুধু তোমাদের দুই দুটোকে বের করার জন্য। তোমরা এতটা অ্যাগ্রেসিভ ছিলে যে প্রিয় কোথায় চলে যাওয়ার খবর শুনে খুশিতে একে অপরের সাথে দেখা করতে চলে এলে। আর তখনই জানতে পারলাম তোমরা একসাথে আছো। যাই হোক, তোমার থেকে এমনই আশা করেছি নীলিমা। কিন্তু মিস্টার রোহান, এবার আর চুপ থেকে লাভ নেই। বলুন কেন করেছেন আপনি? প্রিয়র সাথে আপনার এমন কি দুশ্মনী বলুন? আমি ভদ্রভাবে জিজ্ঞেস করছি, বলে দিন। তা না হলে আমার কঠিন রূপ আপনি সহ্য করতে পারবেন না। এখন আর লুকিয়ে কোনো লাভ নেই। আপনার অতীতের অনেক কিছুই আমার জানা, কিন্তু এমন কিছু আছে যা খুব সাবধানে আপনি লুকিয়ে রেখেছেন, সেটা জানতে চাই। বলুন। আশিস রহমান প্রিয়র পিতা। আসমাকে বিয়ে দিয়েছিল তারই অফিসের কলিগ হাসান কবিরের সাথে। লোকটি নম্রভদ্র আর খুব সৎ ছিলেন, আর আশিস রহমান এতেই মুগ্ধ ছিলেন। টাকা পয়সা কম থাকলেও বোন তার সুখে থাকবে এই ভরসায় হাসানের সাথে বিয়ে দেন। বিয়ের প্রথম দিকে আসমা আর হাসানের সংসার ভালোই চলছিল। 1 বছরের মধ্যে কোলজুড়ে রোহানও এসে পড়ে। কিন্তু রোহান হবার পরেই সেলিনা বেগম কেমন পাল্টে যেতে শুরু করে। হাসানের সংসারে কোনো কিছুতেই সন্তুষ্ট না। প্রতিদিন কিছু না কিছু জিনিসের জন্য ঝগড়া বেঁধেই থাকতো সংসারে। দিন দিন আসমা বেগমের চাহিদা যেন বাড়তে থাকে। হাসান আসমার এমন পরিবর্তনের কারণ বুঝতে পারছিল না। আসমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হলো না। একদিন সকালে ছেলে রোহানের কান্নার শব্দে হাসানের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সারা বাড়ি খোঁজে আসমাকে পেল না। মনের মধ্যে একটা অজানা ভয় হতে লাগলো হাসানের। ছেলেকে কোলে নিতে গেলে বিছানার পাশে একটা চিঠি পায় হাসান, যা আসমাই লিখেছিল। আমি চলে গেলাম হাসান, আমাকে খুঁজে লাভ নেই। তোমার অভাবী সংসারে আমার থাকা সম্ভব না। আমার অনেক বড় বড় স্বপ্ন যা তুমি কখনো পূরণ করতে পারবে না। খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিও। আর রোহানকে তোমায় দিয়ে গেলাম, ওকে আমার আর কোনো প্রয়োজন নেই। ইতি, আসমা। চিঠিটা পড়ে হাসান যেন বোবা হয়ে গেল। আসমা এমন একটা কাজ করবে হাসান ভাবতেও পারেনি। নিচের এতটুকু একটা বাচ্চাকে একা ফেলে কোনো মা কি আসলেই চলে যেতে পারে? এমন কি হতে পারে দুনিয়ায়? হাসানের জানা ছিল না। এতটুকু বলেই রোহান চুপ হয়ে গেল। বাকি কথা না হয় আপনার বাবা ইরফাত মাহমুদকে জিজ্ঞেস করুন। তার কারণেই তো তার সম্পত্তির লোভে পড়ে মিসেস আসমা নিজের দুধের বাচ্চাটিকে একা ফেলে চলে এসেছিল। ইরফাত সাহেব ও আসমা বেগম লজ্জায় পারে না মরে যাবে। এতটা বছর পর নিজের ছেলে মেয়েদের সামনে নিজের অতীতে করা জঘন্য কাজটি যে এইভাবে সামনে আসবে ভাবতেও পারেনি। ইরফাত সাহেবকে চুপ থাকতে দেখে মোহিনী বলা শুরু করলো পরের কাহিনী। তোমার পিতা ইরফাত মাহমুদ ছিলেন আশিস আর হাসানের অফিসের বস।
তবে আশিস রহমানের সাথে ছিল বন্ধুত্ব সুলভ সম্পর্ক, তাই মাঝে মাঝে আশিসের বাসায় ইরফাতের যাওয়া আসা হতো। আর সেই বাসায় প্রথম আসমার সাথে ইরফাতের দেখা হয়। আস্তে আস্তে এই দেখা গভীর সম্পর্কে পরিণত হয়। ব্যাপারটা কেউ আন্দাজ করতে না পারলেও অন্তিকা বুঝে যায়। বলে না, স্বামীর কুকীর্তি বউয়ের কাছে লুকানো সম্ভব না, ইরফাতও পারেনি। অন্তিকা কে উনি? মোহিনী একবার ইরফাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে আয়নের দিকে আবার দৃষ্টি এনে বলল, অন্তিকা তোমার মা আয়ান। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অরিজিনাল মালিক অন্তিকা চৌধুরী, যার নামে তোমাদের অফিস, ফ্যাক্টরি সবকিছু। এসবের মালিক তোমার মা ছিল, ইরফাতের নিজের না। তোমার মা তো বড়লোক বাপের একমাত্র সন্তান ছিল। তোমার পিতাও এক সময় ওই অফিসে কর্মচারী ছিলেন। ওখান থেকেই তোমার মায়ের ইরফাতকে পছন্দ হয়। রিপিট, ওখান থেকেই তোমার মায়ের ইরফাতকে পছন্দ হয়। এরপর বিয়ে, সবই ঠিক ছিল, কিন্তু ওই আসমা এসে মাঝখানে তোমার মায়ের সংসারে আগুন ধরিয়ে দেয়। তোমরা ছোট ছিলে তাই হয়তো মনে নেই। তোমার বাবার সাথে অন্তিকার আসমাকে নিয়ে রোজ ঝগড়া হতো। এক সময় তোমার মা প্রচন্ড ডিপ্রেশনে পড়ে যায়। ডিপ্রেশনে এত মাত্রা ছিল যে একদিন রাতে অন্তিকা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে। আর সেই দিন মোহিনী আর বলল না। এরপর রোহান আবার বলা শুরু করে, আপনার মায়ের মৃত্যুর পর আমার মায়ের পথের কাঁটা মনে হয় এমনি সরে গেল। তাই তো তিনি রোজ রোজ বাবার সাথে ঝগড়া করত আর একসময় বাড়ি ছেড়ে চলে যায়। আর গিয়েই কিছুদিন পর আপনার বাবাকে বিয়ে করে ফেলে, এই বাড়িতে এসে ওঠে। আসমা ভেবেছিল অন্তিকা মৃত্যুর পর এই সম্পত্তি ভোগ করতে পারবে। তোমাকে আর মায়াকে বোর্ডিং এ স্কুলে পাঠিয়ে সারা জীবনের জন্য শান্তিতে কাটাতে পারবে। তোমাদের এই বাড়ির সীমানায় আর জায়গা দিবে না। কিন্তু তোমার মা রেখে যাওয়ার দলিল যখন উকিল পড়লো, তখন ওদের পায়ের নিচে থেকে জমি সরে গিয়েছিল। তোমার মা তার সব সম্পত্তি তোমার সন্তানের নামে করে দিয়ে গিয়েছিল আয়ান। আর মায়ের দায়িত্ব তোমার উপর রেখে দিয়ে গেছিল। মায়া চাইলেও তোমার সম্পত্তির ভাগ নিতে পারবে, না হলে সব তোমাকে দেখাশোনা করতে হবে। সন্তান না থাকলেও তুমি এই সম্পত্তি কাউকে দান বা লিখে যেতে পারবে না। তার জন্যই তোমার বউয়ের মর্জি আর সিগনেচার লাগবে। আর বিয়ের আগে তোমার মৃত্যু হলো কোনো সম্পত্তি কেউ পেত না, শুধু মায়ের প্রতি মাসের খরচের টাকা আসবে। তখন তোমার মায়ের মৃত্যুর পর জানতে তোমাকে কেউ হার্ম করতে না পারে, তাই এই ব্যবস্থা করে আয়ান। তাই তো এক প্রকার বাধ্য হয়ে তোমাকে আর মায়াকে আসমা অ্যাপসেট করে নেয়। আর তোমাদের কখনো বুঝতে দেয় না ও তোমাদের সৎ মা। আর সব থেকে বেশি মাথায় তুলে আয়ানকে, কারণ এই বাড়িতে রাজ করতে হলে আয়ান খুশি থাকাটা খুবই জরুরি। তাই তো আসমা এত বছর পিওর পিতার সাথেও কোনো যোগাযোগ রাখেনি আর কখনো চাইনি পিউ এই বাড়ির বউ হয়ে আসুক। কিন্তু এই ছেলে, মানে তুমি আসমার প্রথম ঘরের সন্তান, তাহলে আয়ান পিউর পিছনে পড়েছিলে কেন? তোমার দুশ্মনী তোমার মায়ের সাথে। মা? কে মা? আমার কোনো মা নেই। যে মা তার দুধের সন্তানকে ফেলে চলে যায় শুধুমাত্র নিজের আয়েশ আরামের সুখে, সে কখনো কারো মা হতে পারে না, কখনো না। আমি তো মিস্টার ইরফাত মাহমুদকে কষ্ট দিতে চেয়েছিলাম, তাই আমি প্রিয়র মাধ্যমে আয়নকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করি। কারণ ইরফাত মাহমুদের এই একটাই দুর্বলতা, আর তা হলো তার প্রথম ঘরের ছেলে আয়ন। অন্তিকা চৌধুরীর জান ছিল আয়ন, চোখে হারাতো আয়নকে। তাই অন্তিকা চৌধুরীর মৃত্যুর পর ইরফাত মাহমুদ নিজের ভুল শুধরাতে আয়নকে নিজের সব ভালোবাসা দিয়ে লালন পালন করে, কখনো কোনো কিছুর অভাবই দেয়নি। বহু বছর পর আমার পিতা আমাকে সব খুলে বলে, আর তখন থেকে নিজের মায়ের উপর আর তার আশিকের উপর ঘৃণা জন্মাতে লাগে। এরপর আস্তে আস্তে সব খোঁজ নেওয়া শুরু করি। আমার প্রথম টার্গেট আমি প্রিয়কে বানাই। আমি ভেবেছিলাম প্রিয়র মাধ্যমে আমি এই পরিবারে এন্ট্রি করব, কিন্তু তার আগে আশিস রহমান আমাকে সন্দেহ করতে শুরু করে আর আমার সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে। তাকে আটকাবার জন্য আমি প্রথমে ছবিগুলো ভাইরাল করে দেই, কিন্তু আমি জানতাম যে ছবিগুলোতে প্রিয়র কেবল বদনামি হবে। এত কিছুর পরও আয়ন প্রিয়কে ছাড়বে না, তাই একটা ফেক ভিডিও বানিয়ে আমি এই বাড়ির কিছু সদস্যদের মোবাইলে পাঠিয়ে দিয়েছিলাম, আর আশিস রহমানের মোবাইলেও। কিন্তু আমি বুঝতে পারিনি যে ভিডিওটি দেখে উনি হার্ট অ্যাটাক করবে। সরি প্রিয়, আমি তাই ভয়ে সেখান থেকে পালিয়ে যাই।
আমি ভেবেছিলাম প্রিয় শোকে আয়ন নিজেকে তিলে তিলে শেষ করে দিবে, আর ছেলের কষ্ট দেখে বাপও ছটফট করবে, যেমন আমার পিতা করেছিল। আর এক তীরে তুই নিশান করা ছিল আমার উদ্দেশ্য। বাপ ছেলে দুজনেই শেষ। আর আয়নের কিছু হলে মিসেস আসমাকে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকতো না, কারণ বিবাহর আগে আয়ন মারা গেলে সব সম্পত্তি কোনো এতিমখানায় চলে যেত, এতিম বাচ্চাদের নামে। সবই ঠিক ছিল। প্রিয় আর আয়ন অনেক দূরে চলে গেল। আয়ন এসব সহ্য করতে না পেরে বিদেশে চলে গেল, পরিবারের সাথেও কোনো সম্পর্ক রাখলো না। আমিও চুপ হয়ে গেলাম আর নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগে গেলাম, আর একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। কিন্তু আমার সব প্ল্যান ভেস্ত করে আয়ন আবার ফিরে এলো আর প্রিয়কে খুঁজে বের করে বিয়ে করে ফেললো আমার কিছু করার আগেই। বাড়িতে ঢুকার কোনো পথ পাচ্ছিলাম না, তাই প্রিয়র সাথে বন্ধুত্ব করার অভিনয় আবার শুরু করলাম। রোহান আসমার দিকে তাকিয়ে, আমি এই মহিলাকে চরম ঘৃণা করি, পথে ভিখারির মতো ভিক্ষা করতে দেখতে চাই, আর আমি এর শেষ দেখে ছাড়বো। নিজের মায়ের সম্পর্কে এমন নোংরা কথা অনিক আর শুনতে পারলো না, চলে গেল সেখান থেকে। মা লোভী তা জানতো, কিন্তু এতটা নিচু মন মানসিকতা হবে তা জানতো না। ইরফাত মাহমুদ করুণ চোখে আয়নের দিকে তাকালো। আমাকে ক্ষমা করে দিস আয়ন, আমি সত্যি অনুতপ্ত। আমি জানতাম না অঞ্জিকা এমন পদক্ষেপ নেবে। আমি ওকে বলেছিলাম আমি এসব থেকে দূরে সরে যাব, কিন্তু আমার মায়ের সন্দেহ কিছুদিন দূর হচ্ছিল না, আর এসব করে বসলো। আসমাকেও আমার তখন বিয়ে করতে হয়েছিল অনেকটা বাধ্য হয়ে, কারণ আসমা তখন প্রেগনেন্ট ছিল। কিন্তু ভাগ্য ভালো, বিয়ের পর সে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। আয়ন। ইরফাত সাহেবের আর কোনো কথা শুনলো না আয়ন, উঠে চলে গেল নিজের রুমে। ওর যা বোঝার বুঝে গিয়েছে, এখন আর কারো কথা শোনার কোনো ইচ্ছে নেই। আয়ন জানতো আসমা বেগম ওর আসল মা না, কিন্তু তবুও মায়ের আসনে বসিয়েছিল। কিন্তু সেই মাঝে ওর নিজের মায়ের মৃত্যুর জন্য দায়ী তা তো স্বপ্নেও ভাবেনি। এতদিন শুধু উনি অভিনয় করে গিয়েছে, শুধু সম্পত্তির জন্য। আয়ন চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। মানুষ কতটা জঘন্য আর নোংরা হতে পারে। আয়ন আজ নিজের বাবা নামের মানুষটিকে দেখে বুঝলো। প্রিয় এসে আয়নের কাঁধে হাত রাখে। আয়ন নিজেকে এতক্ষণ শক্ত রাখলো, এখন প্রিয়র সামনে আর নিজেকে আটকাতে পারলো না। প্রিয়কে জড়িয়ে ধরে কেঁদে দিল। নিজের মাকে আজ খুব মনে পড়ছে ওর, তাই প্রিয়কে জড়িয়ে ধরেই কাঁদতে কাঁদতে বলছে। প্রিয়র চোখেও পানি এসে পড়েছে। মা হারানোর বেদনা প্রিয় জানে, তাই আয়নের কষ্টগুলো খুব ভালো করে অনুধাবন করতে পারছে। প্রিয় কখনো ভাবতেও পারেনি ওর আপন ফুপু এমন কাজ করেছে। আয়নকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আজ ওর, কেবল আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রোহান যে শাস্তি ওর মাকে আর ইরফাত মাহমুদকে দিতে চেয়েছিল তা আয়ন দিয়ে দেয়। আয়ন প্রিয়কে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। অনেকেও ছাড়তে চেয়েছিল, এমন মায়ের সাথে ও নিজেও থাকতে চায় না, কিন্তু আয়ন বাধা দেয়। ইরফাত মাহমুদ আর আসমা বেগম আয়নের অপরাধী, কিন্তু অনেকের সাথে তারা এমন কিছুই করেনি। আর আয়ন এতটাও নির্দয় নয় এই বয়সে ওনাদের ঘর ছাড়া করবে না, তাই অনেককে রেখে গেল ওনাদের খেয়াল রাখতে। প্রিয় আর আয়ন নতুন সংসার শুরু করেছে। রোহানও ওদের থেকে দূরে চলে গিয়েছে। আসমা বেগম অনেকবার ক্ষমা চেয়েছিল রোহানের কাছে, কিন্তু রোহান করেনি। তবে রোহান প্রিয়র কাছে ক্ষমা চেয়েছিল। এবারও সত্যি অনুতপ্ত ছিল। দীনেশ তিতিরের বিয়েটা প্রথমে ওর পরিবার মেনে না নিতে চাইলেও পরে মেনে নেয়। তিতি নিজের পরিবারকে বুঝিয়ে বলে দীনেশ ওর জন্য কত বড় স্যাক্রিফাইস করেছে। অবশেষে দীনেশকে তিতিরের পরিবার সধরে গ্রহণ করে নিল। এভাবেই কেটে গেল কয়েক মাস। আয়ন এখন হসপিটালের করিডোরে বসে আছে। টেনশনে ওর হাত পা কাঁপছে। দীনেশ, অনিক আর তিয়াস বেশ কয়েকবার এসে রিল্যাক্স থাকতে বললেও নিজেকে কিছুতেই রিল্যাক্স রাখতে পারছে না আয়ন। আয়ন শুধু ওটির বাইরে লাল বাতিটির দিকে তাকিয়ে আছে। ঘন্টাখানেক পর নার্স দু হাতে দুটো বাচ্চা নিয়ে আয়নের সামনে দাঁড়ালো। সবাই এগিয়ে আসলো বাচ্চা দুটো দেখে। আয়ন প্রিয় টুইন বেবি হয়েছে। তার থেকেও বেশি আশ্চর্য হলো একটি ছেলে একটি মেয়ে হয়েছে। আর বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ বাচ্চাগুলো। কাবা কাবা হাতে বেবিগুলোকে ধরার আগেই নার্সকে জিজ্ঞাসা করলো, প্রিয় কেমন আছে? 20 বছর পর। তুই এখন এত সুন্দর কেন বলতো? আমি আজও তোর থেকে নজর সরাতে পারছি না। এখন কিন্তু তুই কেবল আমার স্ত্রী না, শাশুড়িও। তোর মেয়ে প্রিয় তার বিয়ে হয়েছে আজ, জানিস তো? আয়ন চোখের চশমাটা একটু মুছে আবার পরে নিল। হয়তো চোখের পানিতে কিছুটা ঝাপসা হয়ে গিয়েছে বলে। আমি কিন্তু বুড়ো হয়ে গিয়েছি প্রিয়। আমার সাথে তুই একটু বুড়ো হলে খুব কি দোষের হতো বল? হঠাৎ পীয়ূষের কণ্ঠে ভেসে আসলো, বাবা তুমি আজও মায়ের সাথে কথা বলছো? কি করবো বল, 20 বছর ধরে আমি তো বলেই যাচ্ছি। তোর মা তো কিছুই বলে না, শুধুই হাসে। এই মেয়েটা বেঁচে থাকতেও আমাকে জ্বালিয়েছে, আর দেখ এখন মরে গিয়েও আমাকে জ্বালাচ্ছে।
আমার সুখ, হাসি, রাতের ঘুম সব কেড়ে নিয়েছে। আমি জানি আমাকে এইভাবে দেখে খুব আনন্দ পাচ্ছে। সত্যি বলতে আমাকে শাস্তি দিয়ে গেল তোদের মা, বেঁচে থাকার শাস্তি। ওর প্রেগনেন্সিতে রিস্ক থাকার পরও আমাকে জানায়নি একটিবার। অনেক বড় অন্যায় করেছে জানিস। আমি ওর থেকে একটা মা চেয়েছিলাম, কিন্তু ওর জীবনের বিনিময়ে না। ও আমাকে তোদের রূপে মা বাবা দুজন তো দিয়ে গেল, কিন্তু নিজে চলে গেল আমাকে একা ফেলে। আমাকে বেঁচে থাকার অভিশাপ দিয়ে নিজে নিদ্রায় চলে গেল। এ কেমন ভালোবাসা তুই বলতে পারিস? বাবা, তুমি মাকে অনেক ভালোবাসতে, তাই না? আয়ন মুচকি হেসে পিয়ুষের দু কাঁধে হাত রেখে বলল, আমি কালও তোদের মাকে খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আর যতদিন এই হৃদয়ে প্রাণ থাকবে ততদিন ভালোবেসে যাব।